শিল্প চর্চা করতে গিয়ে শিল্পীদের প্রতিবন্ধকতা নিয়ে গল্প বর্ণনায় আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আপনাদের সাথে আছি, কিছু কথা বলবো শিল্পকলা নিয়েই। আপনারা যদি কেউ আমার লাইভটা সামনে পড়ে তারপর একটু আপনারা হাই হ্যালো দেন, শব্দ শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে কথা একটু এলোমেলো হতে পারে, কথার রেশ ধরে কথা কোন দিকে যায়, শিল্পের অনেক কিছুই মাথায় সঞ্চিত, সেগুলো আমি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমার ছাত্রদের মাঝখানে, বা যারা নতুন আসবে শিল্পকলা বিষয়ে পড়বে, জানবে বা শিল্প চর্চা করবে, শিল্প অনুরাগী হবে, তাদের জন্য। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শিল্পীদের চলার গতি। একজন শিল্পী যখন শিল্পকলা চর্চা করতে আসে, তো আগেকার যে পদ্ধতি ছিল সেটা তো হলো যে শিল্পী চলে যেত কোনো শিল্পীর বাড়িতে, আবাসিকভাবে থেকে সেখানে শিল্প চর্চা করতো শিল্পীর সাথে। প্রথম শিল্পীর সহকারী হইতো, তারপর শিল্প চর্চা। আর বর্তমান যে স্কুল তৈরি হয়েছে, স্কুলিং, এই যে স্কুল, যেটাকে শিল্পকলা একাডেমি বলে, কেউ কেউ বলে ইনস্টিটিউট, কেউ বলে কলেজ, আবার বিশ্ববিদ্যালয়গুলোতে বলে স্কুল। তো এখন আমাদের ঢাকায় অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ, সেখানে শিল্পচর্চা হয়। সেখানে আমাদেরকে ভর্তি হইতে হয় পরিকল্পিতভাবে। ভর্তি হওয়ার জন্য আবার একটা মাপ আছে, যেমন এখনও চারুকলা কলেজগুলোতে যদি ইনস্টিটিউটগুলোতে ভর্তি হন, সেখানে আপনার একটা কোর্স আছে 2 বছরের, ইন্টারমিডিয়েটের সমমান, প্রাক বিএফএ। বিএফএ শুরু হওয়ার আগে ওই কোর্সটা করতে হয়। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা ওই কোর্সটা, ইন্টারমিডিয়েট কোর্সটা ওইখানেই করছি। করার পরে অনার্স শুরু হয়েছে, অনার্সের পরে মাস্টার্স। তো এই যেইভাবে ধারাবাহিকভাবে, তো এখন আপনার ইন্টারমিডিয়েট, এখন অনার্স হয়ে গেছে অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার কলেজেও আপনার অনার্স আছে। তো অনার্সের জন্য সরাসরি একেবারে 12 ক্লাস, যেটা আর কি ইন্টারমিডিয়েট, হাই স্কুলের পরেও 2 ক্লাস, ওইটা পড়া উচ্চ মাধ্যমিক যেটা বলে, ওইটা পড়া তারপর আপনার ওইখানে ভর্তি হইতে হবে। আবার ভর্তি পরীক্ষা আছে। ভর্তি পরীক্ষায় আপনার একটু অনুমান করা হয় আপনি ভালো মানুষ কিনা। এবং যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন 8-10 হাজার 12 হাজার পরীক্ষা দেয়, সেখানে সিট ধরেন অল্প কয়েকটা, এখন হয়তো 300 সিট হইতে পারে, এরকম একটা কিছু। তো আমাদের সময় ছিল 50টা, তো 300 কমও হইতে পারে, আমি জানি না ডিটেলটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। তো আমি যেখানে পড়ে আসছি 14 বছর, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট আর্ট কলেজ, সেখানে অনার্সও আছে, তারপর বিএফএ কোর্সও আছে, যেটা 3 বছরের কোর্স, আবার প্রি ডিগ্রিও আছে। প্রাক বিএফএ কইরা আপনার ওই কোর্স দুটো করতে পারবেন, অনার্স 4 বছরের। তো এই যে ধরেন আপনার ধারাবাহিকতা শিল্প চর্চা করতে হইলে, তো শিল্পচর্চা যেই ছাত্রটা ধরেন ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হয়, বা ওই যে প্রাক বিএফএ যেটা ইন্টারমিডিয়েট কোর্স ওইখানে করবেন, সেটা করতে গেলে এসএসসি পাশ করতে হয়। এসএসসি মনে হয় 2য় বিভাগে পাশ করতে হয়, বা ওইরকম নাম্বার লাগে আর কি। এখন তো আবার কি গ্রেড দেয়, তো ওই গ্রেড অনুযায়ী ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো থার্ড ডিভিশন হইলে হবে না, সেকেন্ড ডিভিশন হইলে হবে, এইরকম নাম্বার আপনার লাগবে। তো এটা একটা শখ করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলো। তো এই যে ধরেন ধারাবাহিকভাবে শুরু করলো একটা ছাত্র শিল্পী হওয়ার জন্য, তো একটা গেল যে এইভাবে শুরু হইলো। আরেকটা হইলো, আমাদের অনেক শিল্পী আছে এই দেশে যারা আপনার একেবারে স্বশিক্ষিত, নিজে নিজেই চর্চা করে 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 করে, বা আমাদের যে ঐতিহ্যবাহী আপনার সিনেমার ব্যানার পেইন্টার, রিক্সা পেইন্টার, এরা আছে। তারপর এমনিতে দেখা যায় যে শিল্প চর্চা করতেছে, স্কাল্পচার চর্চা করতেছে, নানান কিছু, নানান মিডিয়াতে চর্চা করতেছে, ওদেরকে দেখা যায়। পুরান ঢাকায় আমাদের এক বড় ভাই ছিল, সে অন্য ডিপার্টমেন্টে পড়ছে, বাংলা না কোন সাবজেক্টে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সে শিল্প চর্চা করত। তার কাজ জাতীয় এক্সিবিশনে যায়,
তারপর আপনার এই এশিয়ান আর্ট এক্সিবিশনে যায়, এরকম। তো এই যে শিল্পা নিজে নিজে স্বশিক্ষিত শিল্পী হইয়া চর্চা করলো, কিন্তু দেখতাম ওই ভাইকে দেখতাম যে আমাদের এইখানে অনুষদে এসে ঘুরতো, আমাদের বড় ভাইদের সাথে আমাদের সাথে বসে থাকতো, নানান বিষয় গল্প করতো, আর্ট ক্রিয়েটরদের সাথে গল্প করতো, শিল্পকলায় যাইতো, সেইখানে যাদের সাথে দেখা হইতো গল্প করতো। এই যে চাইনা নেওয়া, আমরা যেমন বড় ভাইদের কাছ থেকে জানতেছি, স্যারদের কাছে জানতেছি, সে হয়তো সাহস করে স্যারের যেখানে বসে অফিসে সেখানে ঢুকা পড়লো, বৈশা গল্প করলো। তো এরকম আমি অনেককে দেখছি। আমি থাকা অবস্থায় একটা মেয়েকে দেখছি সিরামিক্সে চর্চা করতেছে, এমনিতেই আইসা বইলা যে আমি এখানে একটু কাজ করবো আপনাদের এখানে, একটা অনুমতি নিয়ে ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে একটা অনুমতি নিয়ে সে কাজ করতেছে। তো এরকম বাহিরে ধরেন আমি যেখানে অস্ট্রেলিয়ায় পড়ছি সেইখানেও দেখছি আর্ট ক্রিয়েটর বইলা তারা আসে, সব ডিপার্টমেন্টে ঘুরতে পারে, যাইতে পারে এবং কাজ দেখতে পারে, কাজের চর্চা করে। এবং আর্ট ক্রিয়েটর যারা তারা আবার লেখালেখি করে, তারা আবার লেখালেখিতে ভালো হয়, যার জন্য সে আর্ট ক্রিয়েটর। তো ওই যে লেখালেখি করে, তো আমাদের দেশেও অনেককে দেখছি যে অন্য ইউনিভার্সিটির টিচার, অন্য কলেজের টিচার, কিন্তু সে শিল্প নিয়ে লেখালেখি করে। তো এই যে ধরেন শিল্প চর্চা যেভাবেই হোক, সে লেখালেখি করুক, সেটাও এক ধরনের শিল্প চর্চা। তার মনটা বড় হয়ে যায়, সে শিল্প সম্বন্ধে অনেক কিছু জানে এবং তার ভিতরটা শিল্পে ভরে যায়, একদম মস্তিষ্ক শিল্পের টুইটুম্বুর। সে ধরেন কথা বলতে পারতেছে বা লিখতে পারতেছে। না জানলে তো আপনি লিখতে পারবে না, শিল্প সম্বন্ধে যদি না জানে সে তো আর লিখতে পারে না। তো লেখাটাও ধরেন ওই অ্যালফাবেট দিয়া, ও আ দিয়া লিখতে হয়, তো অনেক কঠিন বিষয়, না জানলে একেবারে লেখা যায় না। তো এই যে ধরেন চলার পথ, আমি নিজেও চলছি, আমি নিজেও ধরেন 88-এ ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট ছিল তখন, এখন অনুষদ। এই অনুষদে ভর্তি হয়েছি যে, তো এই ওইখানে যে সময় আমি কালকে ফুটেছে বলছি, যে যেই সময় দিছি শনি শুক্র ধৈরা একেবারে কোচিং থেকে শুরু করে 88-এ কোনো দিন বাকি নাই আমি ওইখানে না যাই, এরকম। তো ঈদের দিনও গেছি শিল্প চর্চা করতে। তো চর্চাটা ধরেন আমরা প্রথম যখন ভর্তি হই তখন কিছুটা ভাবতেছিলাম যে এখানে মনে হয় পড়াশোনা কম, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে পড়াশোনা কাহাকে বলে। বাংলা বই নাই, ইংরেজি বই ঘাটাঘাটি করে পড়তে হয়, আবার প্রচুর পেন্টিং দেখতে হয়, একেবারে সেই 18 শতাব্দীর আগে থেকে, বা মোগল পিরিয়ড, ধরেন পাল যুগ। তো এই যে ধরেন বিভিন্ন যুগ দেখা একেবারে মডার্ন পেন্টিং যখন শুরু হইলো 1800 শতাব্দীর পরে, বিংশ শতাব্দী আইসা, এইগুলা সমস্ত কিছু পড়াশোনা, তার সাথে সমাজবিজ্ঞান, বাংলা সাহিত্যের ইতিহাস, ইংরেজি, আবার আপনার শিল্পকলার ইতিহাস, অ্যাস্থেটিক, পড়াশোনা আর পড়াশোনা। তো এই যে এত পড়াশোনা, এই পড়াশোনার জন্য আপনার আমি কি করতাম, ধরেন প্রথম আমাদের লাইব্রেরিতে আসি, আমাদের লাইব্রেরির সময়টা চলে গেলে ঢুকতাম পাবলিক লাইব্রেরিতে। আবার মাঝে মাঝে গুলিস্তানে ছিল ইন্ডিয়ান হাই কমিশনের লাইব্রেরি, সেইখানে ঢুকতাম। মুক্তিযুদ্ধ লাইব্রেরি আছে একটা, সেইখানে ঢুকতাম। তো এই যে ধরেন তখন বুঝতে পারছি যে পড়াশোনা কাহাকে বলে। তো অনেকে হয়তো জানেও না, যেমন আমার এলাকায় হয়তো অনেকে জানেই না আমি যে এলাকায় থাকি, বা অন্য সাবজেক্টে যারা আছে, যে চারুকলায় বোধহয় খালি ছবি আঁকাই, শুধু ছবি আঁকা, পড়াশোনা যে কি করতে হয় তো সেইটা জানে না। তো এই ধরনের পড়াশোনা যখন দেখছি যে ছবি আঁকতে পারি, চারুকলায় যাওয়ার পরে ভালোই পারি, তখন একটা অনুভূতি হয়েছে যে তাহলে পড়াশোনাটা চালাই যাইতে হবে, পড়াশোনা না করলে তো হবে না। তো তখন এই যে এই লাইব্রেরিগুলা ঘুরে ঘুরে বেড়াইতাম আর পড়াশোনা করতাম। নোট করতে হয়, স্যারেরা যে কাজগুলো দেয় অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিতে হয়, কিছু নাম্বার ওইখান থেকে 25% নাম্বার যোগ হয়ে যায়, আর এই পরবর্তীতে আমাদের পরীক্ষা দিতে হয় বাকি নাম্বারগুলোতে, এরকম। তো ওই যে ধরেন অ্যাসাইনমেন্ট যদি আপনি না দেন, আপনি ফেল করেন, তাহলে আপনার ছবি এঁকে তো লাভ নেই, আপনি আগাইতে পারবেন না। এখানে যেহেতু ক্লাস বানানো হয়েছে, এই ক্লাসগুলো পার হইলে তো আপনি শিল্পী হবেন এবং একটা স্বীকৃতি পাবেন যে না, সে এই জায়গাগুলো পার হয়ে গেছে। তো যেহেতু স্বীকৃতির ব্যাপারটা আসছে, তো দুইটাই হয়, ওইটাও হয় স্বশিক্ষিত, তারাও অনেক পড়াশোনা করতে হয়, স্বশিক্ষিত হইলেও আমার মতো বিভিন্ন লাইব্রেরিতে ঢুকতে হবে,
তো এই যে ধরেন আমরা যখন প্রথম শুরু করি, শুরুটার সময় কিন্তু গতিটা এমন থাকে সবারই। আমার যেমন গতি ধরেন এখনো আছে, গতি মাঝে মাঝে কমে, সেটা আমি বলতেছি। একটু আগে একটু কথা বলে নেই। তো এই যে ধরেন গতি চালানোর জন্য প্রচুর খরচ। আপনি এটা আমরা ছোটবেলায় শুনছি লোকমুখে। যখন আমি এই ঢাকা চারুকলা ইনস্টিটিউট চিনি না, একটা সময় ছিল যে আমি চিনতাম না। আমার ড্যামরায় বাড়ি, ওইখান দিয়ে বহু গেছি, বহু আসছি শাহবাগ দিয়ে, কিন্তু কোথায় এটা চারুকলা ইনস্টিটিউট, তখন লোকমুখে বলতো আর্ট কলেজ। রিক্সাওয়ালাদের বললে আর্ট কলেজে যাব, তখন আর্ট কলেজে নিয়ে যাইত। তো এই যে ধরেন আর্ট কলেজ চিনি না, চারুকলা ইনস্টিটিউট চিনি না, তারপরেও আপনার লোকমুখে শুনতাম বা বিভিন্ন ফিল্মে দেখতাম যে ওইখানে পড়তে গেলে অনেক খরচ, আসলে অনেক খরচ। অনেক খরচ একটু বলি, না হলে তো বুঝবেন না। ধরেন পেন্সিল কিনতে হয়, খুব দামি দামি পেন্সিল কিনতে হতো তখন, দামি যে কোম্পানিগুলো আছে সেগুলা। এবং ওই ওই সমস্ত পেন্সিল আমরা তখন 15 টাকায় কিনতাম, 10 টাকায় কিনতাম। এখন সেগুলো 1-150 টাকা একটা পেন্সিলের দাম। তো এই যে পেন্সিলটা কিনবেন 150 টাকা এখন বর্তমান বাজারে। তো এই যে পেন্সিলের লাগবে অনেকগুলা, একটা পেন্সিল কিনতে হবে না। একটা পেন্সিল স্কুলে যে একটা বাচ্চার একটা পেন্সিল কিনে দেন HB, সেটা দিয়ে চলে তা না। সেখানে খালি ঘষা ঘষা পেন্সিল, কাগজের মধ্যে ঘষা 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 ঘষা, ধরেন কিছুক্ষণের মধ্যে একটা স্কেচ করতে গেলে ধরেন একটা পেন্সিল অর্ধেক অর্ধেক করে শেষ হয়ে গেল। সেখানে HB থেকে ধরে আপনার 6B পর্যন্ত পেন্সিল আপনার সাথে থাকতে হবে, আপনার ব্যাগে থাকতে হবে। ইরেজার থাকতে হবে বিভিন্ন রকমের, শক্ত নরম, হ্যাঁ, এরকম একটা পাওয়া যায় লিকুইড, সেটা দামি। তো এরকম অনেক মেটেরিয়ালস থাকতে হবে। অ্যান্টি কাটার, তখন একটা অ্যান্টি কাটার কিনতাম পেন্সিল কাটার জন্য, নর্মাল ঘুরে ঘুরে কাটবেন হবে না। একটা অ্যান্টি কাটার তখন জাপানিজ, তখনই 75 টাকায় কিনতাম আমরা। তো এই যে ধরেন এই জিনিসগুলো অন্তত লাগবে আপনার স্কেচ করতে গেলে, রং লাগবে। তো এই যে এই রং তো আপনার কিনতে হবে, না কিনলে তো হবে না। তো সরি, একটু গেস্ট আসছে, একটু সময় দেন আমাকে। তুমি একটু একটু পরে আসো, একটু পরে আসো, আমি লাইভে কথা বলতেছি। সরি, ওই ডিশের বিলের জন্য আসছিল। তো আসলে এই যে সময় বের করা কঠিন, কথা বলবো সেখানে ওই যে মানুষ আসে, এই যে এই নেট চালাতেছি, নেটের বিলের জন্য আসছে, সেও ইম্পর্টেন্ট ব্যক্তি। তো এই যে ধরেন খরচ, আপনার জল রং কিনবেন, এক একটা বক্স টিউব অনেক দাম। অয়েল কালার, একটু বড় হয়েছি যখন, তখন অয়েল কালার কিনতে হয়েছে, সেগুলো অনেক দাম। তো এই যে ধরেন তখনই 250 টাকা একটা টিউব কিনতাম। তো এই যে খরচটা, এই খরচগুলা, কাগজ কেনা, কাগজ নর্মাল খাতার কাগজ তো লাগবেই, এই যে তো পড়াশোনা সেটা তো লাগবেই। বই, সব বই পাওয়া যায় না, যে বইগুলো পাওয়া যাবে সেগুলো কিছু তো হাতের কাছে রাখতেই হবে বাসায়। তো এই যে ধরেন নোট করতেছি লাইব্রেরিতে বইসা, কাগজের পর কাগজ লেখা নিয়ে আসতেছি, কাগজ কিনতে হইতেছে। তো নর্মাল স্কুল কলেজে পড়লে তো আপনার এই কাগজ কিনলেই হয় শুধু, আর ধরেন একটা কলম কিনলেন অনেকদিন চলে গেল। কিন্তু চারুকলায় পড়লে খরচটা ভিন্ন রকম। এই যে ধরেন কাগজ, বিভিন্ন রকমের কাগজ আছে অনেক দামি। তখনই একটা কাগজ ইংল্যান্ডের 500 টাকা ছিল। তো সেটা আমরা করতাম না, আমরা করতাম কাটিস পেপারে করতাম, বা আপনার ক্যামেল, ইন্ডিয়ান কিছু কাগজ পাওয়া যেত, সেগুলা আবার হ্যান্ডমেড পেপার বাংলাদেশে তৈরি হইল সেগুলা। তো সেগুলা 22 টাকা 23 টাকা এক একটা কাগজ। তখন ধরেন কাটিস পেপার একটু কম ছিল, 3 টাকা ছিল। তো এই যে ধরেন এই যে খরচ, কোকের নিপ কিনা, কালি কিনা, ডিজাইন করতে হবে, স্কেচ করতে হবে, তো বাড়তি খরচ। যে ম্যাটেরিয়ালস কিনেন সেটাই দাম। তো এই খরচগুলো তখন সবাই কি করে, বাড়ি থেকে নেয়, বাবার কাছ থেকে নেয়, মার কাছ থেকে নেয়, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছ থেকে নেয়, বা যদি বাবা ভাই বা মা দিতে না পারে তখন আপনার দাদার কাছ থেকে নেয়, হ্যাঁ, দাদির কাছ থেকে নেয়, মামার কাছ থেকে নেয়, এরকম। তো কেউ না কেউ দেয়। তো এখন ধরেন না পারলে সে
অন্যভাবে অনেক অনেক শিল্প অনুরাগী থাকে দেশ গ্রামে এলাকায়, যে আপনার সে টাকা দিয়ে দিয়ে আপনার চালায় নিতেছে। তো আমাদের দেশের খেলোয়াড়দের দেখবেন, ওই কেরানীগঞ্জে এক খেলোয়াড় হয়েছিল বিখ্যাত, ওইখান থেকে কোন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে আসে স্টেডিয়াম এলাকায় আসতো চর্চা করতে। তো এরকম মানুষও পাওয়া যায় যারা, আমি কক্সবাজারে বিবিসির কাজ করতে গিয়ে সেখানে পাইছি এক ডাক্তার বানাইছে গ্রামের লোকজন সবাই, ওর কি লাগবে প্রয়োজন অনুযায়ী তাকে এই টাকা উঠাই দিয়ে গ্রাম থেকে এখন বইলেই বেড়ায় যেটা আমাদের ডাক্তার আমরা বানাইছি। সেখানে এক হাসপাতালে সে বড় ডাক্তার হয়েছে, পুরো হাসপাতাল তার দায়িত্বে, সেখানে আমরা শুটিং করে আসছি। তো এই যে ধরেন এইরকমই শিল্পীদের যে খরচটা, এটা কোনো না কোনোভাবে নিয়ে নেয়। তখন গতি চলতেছে, এভাবে সে আগায় যাইতেছে, ধরেন MFA করে ফেললো, তারপর হয়তো পিছন থেকে এই মানুষগুলো নাই, বাবা নাই, মা নাই, বাইরে নাই, বিভিন্ন তারা সাংসারিক কাজে বিভিন্ন, বা তুমি এত পড়াশোনা করছো, মাস্টার্স করে ফেলছো, তোমাকে আর টাকা কেন দিব। এর মধ্যে আবার হয়তো কেউ বিয়ে করে ফেলছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, দুইটা না হোক একটা বাচ্চা, বেশিরভাগ শিল্পীর একটা বাচ্চা পালে দেখেন। তা আমার যেমন দুইটা বাচ্চা আমি পালছি, অনেক কঠিন। ধরেন আমার ফ্যামিলিটা মোটামুটি মধ্যবিত্তই ছিল, খুব জমি জমা আমাদের এখানে ডেমরায় অনেক ছিল, তারপরেও আমরা হিমশিম খাইছি। যখন আমি অস্ট্রেলিয়ায় গেলাম তখন আপনার আমি নিজের টাকায় চলে গেছি এখানে মাস্টার্স করতে, নিজেকে জাজ করতে যে আমি আসলে কি। তো যেই রকম কাজ করতেছি ওই ক্লাসের নাম্বারগুলো পাইতেছি, কিন্তু পরীক্ষার খাতাতে দেখা গেল মার্কশিটে সেই নাম্বার নাই। তো এই যে ধরেন আমাকে আমি করতে প্রমাণ করতে গেছি অস্ট্রেলিয়ায় যে আমি আসলে কে, আমি আসলে কি, শিল্পের মানে কতটুকু যাচ্ছি। তো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে তখন আমি অ্যাপ্লাই করছি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ওরা পাঠাইছিল কিছু কাগজপত্র, জাপানে করছি, এরকম বিভিন্ন জায়গায়। তো এর মধ্যে আমি দেখছি ওইখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওইখানে ওদের ভালো, খুব একেবারে চিঠির সাথে সাথে উত্তর দেয়, ফোনে করলে কথাবার্তা বলে, ফ্যাক্স করলে সাথে সাথে ফ্যাক্সের উত্তর দেয়। তো আমি তখন চিন্তা করছি যে তাহলে ওই ইউনিভার্সিটিটা খুব সিরিয়াস, এবং যাওয়ার পরে তাই দেখছি যে আসলেই তারা ভালো। তো ওইখানে আমি ওই ডিপার্টমেন্টের ডিরেক্টর, আমার যে কোর্স কনভেনার ছিল, তারপরে আমার যে সুপারভাইজার ছিল, সবাই ভালো, সবাই কপি করছে, ধরেন যত্ন নিচ্ছে, আদর করছে, এরকম। তো এই যে ধরেন এই সময়টা, এই যে আমি ধরেন বিদেশে পড়তে গেছি, আমার বাবা টাকা দিচ্ছে, আমি এখানে ভালো হওয়ার পরেও কোনো স্কলারশিপে আমাদেরকে করে নাই, কারণ ওই যে আগের রেজাল্টগুলো ধরাই দিছে, সেকেন্ড ক্লাস। তো এই যে ধরেন যে ছবি আঁকবে, যে ধরেন আগায় যাবে, যে শিল্পী হবে, যে দুই কলম লিখতে পারে, সেই অনুভূতিটা অনেক সময় আবার টিচারদেরও হয় না। তো সেই জায়গাগুলো আমি আলাপ না করি, আলাপ করলে একটু সমস্যা হয়, আগেও বলছি। তো এই যে ধরেন এতটা জায়গা পার হইয়া বিদেশে গেছি, সেখানে বাবা টাকা দিছে, ওইখানে আমি স্কলারশিপও পাইছি 5.5 লক্ষ টাকা, আবার বাবা দিছে। তো এই যে ধরেন এই যে সময়টা, তো সময়টা পার হওয়া, একজনের হেল্প লাগে, প্রচুর টাকা পয়সা খরচ হয় শিল্পীদের। একটা পর্যায়ে গিয়ে যখন সংসারী হয়, যেমন আমি তো বললামই আমার এখন 2টা ছেলে, তো এরকম প্রতিটা শিল্পীরই এরকম সংসার আছে। তো সংসার চালাইতে গিয়া, সংসার তো বুঝে নেই, এই মশলা কিনা, সবজি কিনা, এই কিনা, সেই কিনা। আমার যেমন এখানে বাড়ি আছে, এমন কারেন্টের বিল আসে রে ভাই, ওই বিল দিতে গিয়া শেষ, 12,000 টাকা পাঠায় দেয় কারেন্টের বিল। তো কিভাবে ধরেন এই পরিমাণ বাতি, ফ্রিজ চালাইয়াই আপনার ফ্যান চালাইয়া আমি দেখে আসছি মানিক ঢাকা 2-এ মাত্র 800 টাকা বিলাই। এরকমই আমার তো ধরেন এখন 3 তলার মধ্যে ধরেন নিজেরাই কয়েকটা বাতি জ্বালাই। তো এইরকম বাড়ি আপনার দেখছি যে ওইখানে 4 তলা, 2 দিকে ভাড়া মাত্র 800 টাকা বিলে আসে, আর এইখানে আমার 12,000 টাকা বিল পাঠাতে গেল। এই যে খরচ, পানির খরচ, রাজুক হয়েছে নতুন, রাজুকের 10,000 টাকা দিই প্রতি বছর। এখন আমি এই টাকাটা আমি কই থেকে পাবো কোন? রাজুকের টাকা, আবার বাড়ির খাজনা, বাড়ির পানির বিল, এই যে একটু আগে নেটের বিল দিয়ে, নেট যেহেতু চালাই এই দিতে হবে, টেলিফোন বিল। তো এই সমস্ত বিল দিয়া আপনার নিজেকে চালায় রাখা একজন শিল্পীর বহুত কঠিন।
এর মধ্যে ধরেন ছেলে মেয়ের, এই ছেলে দুইটা ছেলে আছে আমার, ওদের খরচ দেওয়া, ওদের কনভেন্স দেওয়া, ওদেরকে পড়ানো। তো আমি যেমন বিদেশে পড়ে আসছি, কিন্তু আমার বড় ছেলেটাকে বিদেশে পাঠাই নাই, আমি এখানে BGMA-তে পড়াইছি, ওইখানে ফ্যাশন ডিজাইনে পড়াইছি ওকে, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এখন ওই পড়ায় আসে, এখন ডিজাইনার ম্যানেজার পোস্টে চলে গেছে এরকম। তো এই যে ধরেন চালায় নেওয়া, আমি কলেজে পড়াইতেছিলাম, আমার বড় বাচ্চাটা এইরকম একটা সময় আসছে যে পড়বে, কলেজে পড়বে, তারপর আবার ইন্টারমিডিয়েট করার পরে ও ফ্যাশন ডিজাইনার হবে, ইচ্ছা প্রকাশ করছে, ওকে ওখানে ভর্তি করা, ওর খরচটা চালায় নেওয়া। তো ওর খরচ চালাইতে গিয়ে আমার বড় ছেলের, সেটা হলো আমার কলেজের চাকরিতে একটু ব্যাঘাত ঘটছে, এবং আমি যেভাবে আয় করছি টাকা, সেটা হলো আমি বিবিসিতে জয়েন করে কিছু কমার্শিয়াল কাজ করছি, সেখানে বিবিসিতে কাজ করছি, ওইখানে ওরা ভালো স্যালারি দিত, যার জন্য আমি বাচ্চাটা পড়াইতে পারছি। তো এই যে ধরেন চুট ঝামেলা কত, ওইখানে একটা ঝামেলা গেছে, একজন বলতেছে আইসা পড়ো, বিবিসিতে কাজ করো না, আমি আসতে পারি নাই, কারণ আমি আসলে আমার ছেলেটার পড়া হবে না। এই যে ধরেন বন্ধকতা, প্রতিবন্ধকতা বিভিন্নভাবে, এগুলো বললে শুনবেন, না বললে কিন্তু শুনবেন না, জানবেনও না। তো সেইখানে যে বলছে যে আইসা পড়ো, তার এখন মন খারাপ। এখন ধরেন আবার বাজারে কমার্শিয়াল কাজ করতে গেলে সে হয়তো যাই হোক এই তো এরকম। তো এই যে ধরেন বলতে গেলে শুনে, আবার এই যে বললাম শুনলে মন খারাপ হবে, তো নিজেরটা আসে কেন? ধরেন নিজেরটা বললে, আমি তো নিজে যেহেতু শিল্পী, অন্য শিল্পীদের একই, এই আমার মতোই চলছে সবকিছু। তারপরে আপনার এই যে ধরেন এই ঝামেলাগুলা সব ডিটেল বলাও যায় না, আপনার যে অভাবটা সবার কাছে বলাও যাবে না, কিন্তু এই অভাবগুলোর কারণে আপনার ছবি আঁকতে সমস্যা হয়, এবং এই যে কমার্শিয়াল কাজগুলো করতে যাওয়া, ওই সময়টায় ধরেন ছবি আঁকা হয় না। আপনি একজনের সময় দিবেন, সেখানে আপনি ছবি আঁকতে গেলে আপনাকে বলবে যে আপনি আমাদের কাজই করে দিবেন না, আবার নিজের কি ছবি আঁকেন, আবার সারাদিন কাজ করার পরে রাত্রে এসে যে ছবি আঁকবেন, অসম্ভব। তো এই যে ধরেন কমার্শিয়াল কাজ করতে গেলে, সংসার চালাইতে গেলে, বা শিল্পীর দৈনন্দিন জীবন টাইনা নিতে গেলে, আমার ধরেন চেহারা দেখে বুঝতেছেন না বয়স কি, আমাকে তো ওই ধরেন যদি এমনি ঠাস করে মরে না যায় কোনো কারণে, তো আমাকে তো টেনে নিতে হবে, এই চুলগুলি সব পাকবে, তারপরে এদিকে এদিকে অনেক দাগ পড়বে, বুড়া হয়ে যাব, এই সময়টা তো আমাকে টেনে নিতে হবে, এবং সাথে আমার সংসার, আমার বউকে টেনে নিতে হবে, আমার ছেলে দুটোকে টেনে নিতে হবে। তো এই যে টেনে নেওয়া, এই টেনে নেওয়াটা সমস্ত শিল্পীদেরই। তো তখন এই যে ধরেন একটা হয়, চেষ্টা করি আমরা অনেক যে না আমি নিয়মিত ছবি আঁকবই, তারপরে দেখবেন যে আমার প্রতিদিনের ড্রয়িং আছে, আমার এই যে ফেসবুকে দেওয়া আছে, আর কিছু করতে না পারলেও রাস্তায় গিয়ে একটু ড্রয়িং করতে থাকি, হ্যাঁ কিছু না একটা কিছু করি প্রতিদিনই। এই যে আজকে ধরেন আমি এই যদি স্বাস্থ্য খারাপ থাকে, তারপরে যে কথা বলতেছি ফেসবুকে, শিল্পের কথাগুলো দিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি রেখে যাওয়ার জন্য পৃথিবীতে। তো এই যে ধরেন চেষ্টা করা, দেখলেনই তো একটু আগে আমার এই যে ডিশের টাকা নিতে আসলো, তো এই যে ধরেন এর মধ্যে একজন ঢুকা পড়ছে, কথা বলতেছি আপনাদেরকে দিব চেষ্টা, ঢুকা পড়ছে। তো এরকমই কোন সময় যে কি আসবে শিল্পীর জীবনে, শিল্পীর দাদা মারা গেল, শিল্পীর নানা মারা গেল, আমার যেদিন নানা মারা গেছে সেদিন আমার ছিল বাংলা স্যারের ক্লাস। বাংলা স্যার যে কি আমাদের ছিল, অনেক বড় মাপের মানুষ, এবং অনেক নিয়ম কানুন। আমি ওই দিন পরীক্ষাটা না দিলে আমি হয়তো প্রি ডিগ্রি পাস করতে পারতাম না, বাংলা সাহিত্যের ইতিহাসের পরীক্ষা। তো এই যে ধরেন আমি নানাকে মাটি না দিয়া ওইখানে ওই বাড়িতে একটু গিয়া সকালবেলা আবার চলে গেছি পরীক্ষা দিতে, আইসা দেখছি যে মাটি হয়ে গেছে, ওইখানে গিয়া কবরস্থানে গিয়া একটু কান্নাকাটি কইরা সবাই চলে আসছে, তখন একটু মাটি দিয়ে আসলাম। তো এই যে এরকম আমি আরেকটা ঘটনা আছে, আমার চাচি এখানে ময়রা খাটে রাস্তায়, মসজিদের পাশে, আমাদের মনুমিয়া মসজিদের পাশে, আমি চলে গেলাম নারায়ণগঞ্জ চারুকলায় পরীক্ষা নিতে, কারণ ওই দিন আমার সকাল সকাল যাইতে হবে ওইখানে। আমি প্রশ্নের দায়িত্বগুলো সব আমার থাকতো, প্রশ্ন আমি বানাইতাম, প্রিন্ট করতাম, দিতাম, কি বানাইছি অন্য টিচাররাও জানতো না। সেইখানে যেহেতু আমি টিচার্স প্রতিনিধি ছিলাম, সেইখানে আমার গিয়ে ওইখানে পরীক্ষা শুরু করাইতে হবে, ওদেরকে চালাই নিতে হবে পরীক্ষা সারাদিন। আমি এখানে চাচিরে মাটি না দিয়া, চাচিও কিন্তু নারায়ণগঞ্জের সন্তান, আপনার এই বারমাসিলের মেয়ে,
তো এই চাচিকে এখানে মাটি না দিয়া আমি ওখানে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে চলে গেছি। তো এই যে ধরেন এরকম কি যে আসে কোন সময়, এইগুলো মেনটেন করতে হবে, মেনটেন করার পরে ছবি আঁকতে হবে। কিছু দিনও এরকম মার যায়, মানে বিভিন্নভাবে বিভিন্ন একে সময় দিতে হবে, এই বিয়ের অনুষ্ঠান ওই বিয়ের অনুষ্ঠান। তো এইগুলো হলো আসলে প্রতিবন্ধকতা। এইগুলো বললে সারা রাত্রি কথা বলা যাবে, যে যত রকমের প্রতিবন্ধকতা আসে শিল্পীদের জীবনে। তো এই ফাঁক ফোকরা দিয়েই আপনার আগাইতে হয়। এবং ওই যে যখন ছাত্র অবস্থায় টাকা নিয়ে একটা ক্যানভাস তখনই 400 টাকায় কিনতাম বড়টা, তো 200 এরকম সর্বনিম্ন 200 মধ্যে ছিল, আবার 400। তো এই যে ধরেন এই যে টাকাগুলা, একটা ক্যানভাসের দাম 400 টাকা, এরকম কতগুলা ক্যানভাস লাগে ওই সময় পার হইতে। একটা বিএফএ 4 বছরের কোর্স, অনেক টাকা। সেগুলো ধরেন একটা সময় দিছে কেউ না কেউ, আমি সেগুলো বলছি একটু আগেই। তো এখন এসে যে আপনি এই যে এই সব খরচ, নিজের সংসার খরচ দিয়া আবার আপনি ছবি আঁকবেন, ওই খরচটা আবার বের করা, আবার একটা এক্সিবিশন দেখতে যাবেন কোথাও, আবার কোথাও যাবেন, একটা ওয়ার্কশপ হইতেছে নিজের ভাড়া দিয়া, তো এইরকম। তো আমি একবার খাতা দেখতে গেলাম চারুকলায়, তখন আমি প্রিন্সিপাল ময়মনসিংহে। তো ময়মনসিংহের প্রিন্সিপাল আমাকে একটা কাগজ দিবে, সেই কাগজে সে সিগনেচার করলো না, এক ভদ্র মহিলা প্রিন্সিপাল। তো আমি ওই কাগজটাতে সিগনেচার করলে আমি ওই বিলের টাকাটা পাইতাম, কিন্তু সে ওই কাগজে সিগনেচার দিল না। আমি খাতা দেখে তাদেরকে সবকিছু ঠিকঠাক করে দিয়ে এসে বললাম, ছাত্রদের খাতা দেখে। এই যে ময়মনসিংহে গেলাম আসলাম, ওই টাকাটা আমার পকেট থেকে গেল। তো তখন তো আমি এই পরিস্থিতিতে হয়ে গেছি যে আমার বাবা বলছে যে তুমি এখন মাস্টার্স করে ফেলছো, চাকরি করো নারায়ণগঞ্জে ইনস্টিটিউটে পড়াও, কলেজে, তোমাকে টাকা দিব কেন আর? এই যে টাকা দিবে না, আবার আমার পকেট থেকে ধরেন ওইখান থেকে কয় টাকা বেতনই দিচ্ছে, বুঝছেন? তো কলেজের পাঠ দিতে পারতো না। তো ওই যে টাকাটা আমার পকেট থেকে গেল, ওই টাকাটা কিন্তু এখনো আমি তুলতে পারি নাই, বুঝছেন না? তো উনি কেন যে দিল না, ওই সিগনেচার করবে না কাগজে, যে আমি যেখানে কাজটা করে আসছি, কাজের জন্য কাগজে সিগনেচার করে দিব, সেটা করবে না। পরে বারবার চিঠি লিখছি, আমি ফোন করছি, তাও দিবে না, যে একটা কাগজ আপা এরকম বানায় পাঠাই দেন, দিবে না। তো এই যেগুলো ধরেন বললে শুনে মানুষ, এই কত জায়গায় যে পিছু টান এরকম আছে শিল্পীদের নিয়ে। খাতা দেখছি, অসংখ্য খাতা, সেই খাতার বিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে। এই খাতার বিল আর দিবে বা দিবে না, কি ওইখানে গেলে কি কয় না কয় ওরা ডিপার্টমেন্টে, এমনে করেন হেমনে করেন, এই ফিল আপ করেন, ঠিক আছে ফর্মটা আজকে দেন না, ফর্মটা 2 দিন পরে নেন, এরকম। তা আমার সাথে তখন যারা ডিউটি করছে তাদেরও বিলগুলো পড়ে রয়েছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ধরেন এরকম করে। তা আমি শুনছি আমাদের পূর্বে যেসব স্যারদের ঢাকা থেকে ডেকা নিত, তাদের এরকম অনেক বিল ওইখানে পড়ে রয়েছে। এই ধরেন এই এডুকেশনের জায়গা, এইখানে ফাঁসি কি আমি বললেই যে আমার ঝামেলা হবে, আবার কোনোদিন আবার কোনো কাজে গেলে আমার চিনে রাখবে যে সে বলে দিচ্ছে। এরা ধরেন সমস্যা করবেও, আবার সেটা বলাও যাবে না। তো এই যে ধরেন এই টাকাগুলো এখানে পড়ে রয়েছে, তো এই যে একে হলো যে শিল্পীদের টাকার অভাব, আবার ধরেন শিল্পীদের টাকা দিতেছে না। একজন টিচার খাতা দেখবে, স্মুথলি সে বিলটা নিয়ে আসবে, এই ওইখানে নাম গেছে সব গেছে, স্মুথলি বিল হয়ে যাবে, আইসা পড়বে। ওইখানে আবার এই করেন সেই করেন, এটা করেন ওইটা করেন, এইভাবে ফিল আপ করে দেন, ওইভাবে ফিল আপ করে দেন, মানে নানান কাহিনী। তো এই যে ধরেন সংসার জীবনে এসে শিল্পীরা যখন ধরেন এই যে কুলায় উঠতে পারতেছে না, ওই সময় আবার এই সমস্ত ঝামেলা হয়। আমার নিজের পকেট থেকে খাতা দেখে আসলাম, সিগনেচার দিবে না, এত খাতা দেখলাম সেগুলোর বিল হবে না, এরকম। তো প্রতিটা শিল্পী এই একটা সময় এসে এই প্রতিবন্ধকতার তৈরি হয় লাইফে, যার জন্য ছবি আঁকতে খুব কঠিন হয়। তারপরেও দেখবেন অনেক অতি উৎসাহী হইয়া চেষ্টা করতেছে এখনো কাজ করার। এখনো দেখা যায় আমাদের সমসাময়িক যারা, তারা এক্সিবিশন করতেছে। আমি যেমন আপনার সলো পেন্টিং 3টা করছি, অনেকে আইসা এতদিনে 3টা পেন্টিং হয়ে 3টা সলো হইতেছে। হ্যাঁ, ধরেন ওই বক্কর চক্কর করে লিখা হলাইলাম 35টা 40টা হয়েছে, বুঝছেন না? ছবি রাটে ছবি ঝুলাই দিয়ে, ওইটা না। প্রপার যদি আপনি এক্সিবিশন করতে যান, সেটা তো করতে হবে ওইভাবেই। তো এই যে ধরেন তখন এই অর্থনৈতিক অবস্থার কারণে শিল্পীরা একটু স্লো হয়ে যায়, পিছাইয়া যায়, এবং ধরেন অনেক সময় টাকার জন্য ম্যাটেরিয়ালস কিনতে পারে না, কাজ করতে পারে না। আমি যেমন দেখবেন আমার
এই টাকার অভাব হইলে আমি দেখবেন এক কালারে ড্রয়িং করতেছি, কালি বানায় নিয়ে আগে বলছি, আমি অন্য জায়গায় আছে, কালি বানায় নিয়ে টেক্সটাইলের 10 টাকা 5 টাকার কালিয়াই না বানায় নিয়ে তারপরে ড্রয়িং করতেছি। তারপর আপনার ওই চাইনিজ ইঙ্ক কিনা ড্রয়িং করতেছি, ড্রয়িং চালাই যেতেছি এক কালারে। তো শিল্পীরা যখন এক কালারে কাজ করবে তখনই বুঝবেন যে শিল্পীর পকেটের অবস্থা খারাপ। টোকায় নিয়েও কাজ করছি, অন্য বাড়িতে টাইলস লাগাইছি, সেই টাইলসের মাঝখানে বিদেশ থেকে আসছে একটা কাগজ থাকে, এত সুন্দর গরুর হাটে ড্রয়িং করছি, অসংখ্য ড্রয়িং ওই কাগজে, টোকাইনা কাগজে। তো টোকাইনা কাগজে আবার কাজ ভালো হয়। তো কাজ সবাই চালায় যান, প্রতিবন্ধকতা হবেই একটা সময়, বিভিন্নভাবে হবে। এবং অনেক ছাত্র দেখছি আমাদের সাথে চলে গেছে, মানে এই ম্যাটেরিয়ালস কষ্টের জন্য সে পড়তে পারতেছে না, কন্টিনিউ করতে পারতেছে না, চলে গেছে। আমি আশা করি যারা সমাজে বসবাস করেন তারা এই যে ধরেন শিক্ষিত লোক আমার কাগজে সিগনেচার করে না, কেন করে না সেটা জানি না। তো এগুলো বুঝতে পারি, সব ডিটেল ভাইঙা বলা যাবে না, এখন কেন করে না সেটা বুঝছি। তো এই যে ধরেন প্রতিবন্ধকতার সৃষ্টি হবেই, এইভাবেই দুনিয়া চলতেছে। আমার তো এখন মনে হয় যে এই যে শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজই আরো ধ্বংস করে দেয় পৃথিবী, সবকিছু এরাই জড়িত। নর্মাল লোক তো আছেই, সাধারণ মানুষজন তো আছেই, তার সাথে আবার শিক্ষিত লোকজন জড়িত আছে এই শিল্পীদেরকে টাইনা ধরার। তো যারা টাইনা ধরেন তারা একটু টাইনা ধরাধরি কমান। কেউ এরকম এক কলেজ থেকে আরেক কলেজে খাতা দেখতে গেলে একটু সিগনেচারটা দিয়ে দিয়েন, যাতে সে বিলটা পায়। এই প্রতিবন্ধকতার সৃষ্টি ইচ্ছা করেই করেন না কেউ কাউকে। হ্যাঁ, তো আর আপনারা যারা শিল্পী আমার মতো বিভিন্ন সমস্যায় পড়বেন, প্রতিবন্ধকতা হবে, তারাও চেষ্টা করবেন যেভাবে হোক ছবি আঁকা। এই যে আমি বললাম এক কালারে করেন, যেভাবে হোক ছবি আঁকা। ধন্যবাদ সকলকে।